তোমরা কি শুনতে পাচ্ছ? ওকে, ঠিক আছে, আমরা শুরু করি। মঙ্গল কাব্য চলছিল, গত সপ্তাহে ছিল ভূমিকা আর মনসা মঙ্গল কাব্য। এই সপ্তাহে রয়েছে মঙ্গল কাব্যের বাকি যে অংশগুলো, মানে মুকুন্দ চক্রবর্তী, ভারতচন্দ্র আর ঘনরাম চক্রবর্তী, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল আর অন্নদামঙ্গল, এই কটা তিনটের থেকে তিনজন কবি। তো আমরা স্ক্রিন শেয়ার করি এবং নোটটা আলোচনা করতে করতে এগোই, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু অবশ্যই একটা সাহিত্যের ইতিহাস বই পাশাপাশি পড়তে হবে প্যারালালি। তোমাদের কাছে যে সাহিত্যের ইতিহাস বইটা আছে সেখান থেকে এই সপ্তাহে এই নোটের পাশাপাশি আম, একটু চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল আর অন্নদামঙ্গল সম্পর্কে পড়তে হবে, পড়া উচিত। এবং যদি মনে করো যে আরো কিছু তথ্য যেটা তুমি ওই নোটের সাথে অ্যাড করতে চাও, তুমি নিজের মতো করে অ্যাডও করে নিতে পারো। হুম? এটা হওয়া উচিত। শুধু একটা নোট পড়া এটা যথেষ্ট নয়। কারণ নোট পড়া মানে অনেকটা সেই মুখস্থ বিদ্যার মতো। কিন্তু সাহিত্যের ইতিহাসের একটা বই থেকে পুরোটা না পড়লে একটা কমপ্লিটনেস থাকে না পড়াশোনার মধ্যে। এইটা কিন্তু সবাই মাথায় রেখো। আচ্ছা, আমরা শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ কি? একটু জানাও। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমরা প্রথমে করব চণ্ডীমঙ্গল কাব্যের উপরে আলোচনা। তো চণ্ডীমঙ্গল কাব্যের যে বেসিক কটা কথা আলোচনা করা দরকার সেটা হচ্ছে, চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনী আছে দুটো, একটা আকেঠিক খণ্ড আর একটা বণিক খণ্ড। আকেঠিক খণ্ডের প্রধান চরিত্র কালকেতু আর ফুল্লরা, এদের কাহিনী। আর বণিক খণ্ডের কাহিনী হচ্ছে ধনপতি, খুল্লনা, লহনার কাহিনী। এখানে শ্রীমন্ত এর নামটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এই হচ্ছে মোটের ওপর ব্যাপার। তো আমরা মনসা মঙ্গলে যেমন মূলত একটা কাহিনী দেখতে পাই, চণ্ডীমঙ্গলে আমরা কাহিনী দেখতে পাই দুটো। একটাতে কালকেতু ফুল্লরা বেদ খণ্ড, এটা আকেটিক খণ্ডের নাম, অনেকে আবার বলেন বেদ খণ্ড। ওকে, আর এটা হচ্ছে বণিক খণ্ড, যেখানে ধনপতি, শ্রীমন্ত, সওদাগর, এদের কাহিনী। আচ্ছা, এবার কাহিনীটা ডিটেলসে তোমরা একটু সাহিত্যের ইতিহাস বই দেখে পড়ে নেবে। আকেঠিক খণ্ডের চরিত্ররা যেটা, কালকেতু ইন্দ্রপুত্র নীলাম্বর, আর মর্তে হচ্ছে ওর পিতা ধর্মকেতু, মা নিদয়া। ওকে, তাহলে কালকেতু স্বর্গে হচ্ছে ইন্দ্রের পুত্র, মর্তে ধর্মকেতুর পুত্র, মা হচ্ছে এখানে নিদয়া। আচ্ছা, ফুল্লরা নীলাম্বর পত্নী ছায়া বা ছায়াবতী, এই দুটো নামই পাওয়া যায়। তাহলে ছায়া আর ছায়াবতী, এই দুটো নাম হচ্ছে স্বর্গে। মর্তে ওর পিতা হচ্ছে সঞ্জয় কেতু, মা হচ্ছে হীরা। এই পরিচয়গুলো আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তাই দেওয়া। আর এদের বাইরে ভারু দত্ত, মুরারিশীল আর দেবী চণ্ডী। দেবী চণ্ডী তো আর পরীক্ষায় আসবে না। ভারু দত্ত, ইনি ছিলেন মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধি, যারা মেধাকে বিত্ত করে জীবনযাপন করতেন। ভারু দত্ত তাদের প্রথম প্রতিনিধি হিসাবে আমরা সাহিত্যে পাই। আচ্ছা, মুরারিশীল হচ্ছে বণিক চরিত্র এখানে, যিনি স্বর্ণ বা এই জাতীয় পাথরের ব্যবসা করেন। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে, আচ্ছা আমরা তো মুকুন্দ চক্রবর্তী নিয়ে নিচে পড়বো, তখন বলবো। বণিক খণ্ডের চরিত্র ধনপতি, উজানিনগরের বণিক, তিনি শিব ভক্ত। আমরা ইয়েতেও জানি, কি বলে, ওই মনসামঙ্গলে আমরা দেখেছি যে সেখানেও
যিনি নাকি সওদাগর, তিনিও শিব ভক্ত ছিলেন। এখানেও আমরা শিব ভক্তের পরিচয় পাই। আচ্ছা, লহনা ধনপতির প্রথম স্ত্রী, হিংসাপরায়ণ চরিত্র হিসেবে আমরা দেখেছি, অত্যাচারী হিসেবে চিত্রিত। অ্যাকচুয়ালি অত্যাচারী হিসেবে চিত্রিত বলতে এই খুল্লনা দ্বিতীয় স্ত্রীর প্রতি অত্যাচার, সপত্নীর প্রতি, যেটা সাধারণ একটা বৈশিষ্ট্য বলে মনে করা যেতে পারে। খুল্লনা হচ্ছে ধনপতির দ্বিতীয় স্ত্রী। ইনি হচ্ছেন প্রকৃতপক্ষে স্বর্গের নর্তকী রত্নমালা। রত্নমালা খুল্লনার আসল পরিচয়। আচ্ছা, তো লহনা এই খুল্লনার প্রতি বলা যেতে পারে পরশ্রী কাতরতা বশত হিংসাপরায়ণ হয় এবং জেলাস ফিল করে নিজের ভেতরে। আচ্ছা, শ্রীমন্ত হচ্ছে খুল্লনার পুত্র, মানে ধনপতি খুল্লনার পুত্র, প্রকৃতপক্ষে স্বর্গভ্রষ্ট মালাধর। ওকে, খুল্লনার পুত্র। এছাড়া দুর্বলা আছে, সিংহল রাজ আছে, দেবীচণ্ডী আছে। দুর্বলা চরিত্রটা আর এই চরিত্রগুলো ইম্পর্টেন্ট। আর এরা কার কি, মানে ওখান থেকে আমি টোটাল সাহিত্যের ইতিহাস পড়ে আমার এই পয়েন্টগুলো পরীক্ষার প্রয়োজনে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। ওকে, এরপরে চণ্ডীমঙ্গল কাব্যধারার বিভিন্ন কবি। দেখো, এটা আমাদের 9-10 এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। 9-10 এর ক্ষেত্রে সির্ফ দুটো জিনিস হলেই হবে। এক হচ্ছে মানিক দত্ত আদি কবি, কোন শতকের কবি বা কি, এগুলো স্পষ্ট করে বোঝা যায় না। ওকে, 1 মিনিট, হ্যাঁ, জাস্ট 1 মিনিট। এখন কি শোনা যাচ্ছে আমার কথা? ওকে, ঠিক আছে। তো চণ্ডীমঙ্গল কাব্যধারার বিভিন্ন কবি ও কাব্য, এখানে 9-10 এর প্রেক্ষিতে আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে এই আদি কবি মানিক দত্ত। তার সময়কাল আমরা জানতে পারি না, তার কাব্যের নামটাও আমরা জানতে পারি না, মানে নিশ্চিত করে জানতে পারিনি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু শুধু এখান থেকে আমরা আদি কবি মানিক দত্ত এইভাবে আমরা ব্যাপারটাকে দেখতে পারি। আর এরপরে হচ্ছে মুকুন্দ চক্রবর্তী, ষোড়শ শতকের কবি। অভয়া মঙ্গল তার কাব্যের নাম, বা অম্বিকা মঙ্গল, এই দুটো নামই প্রধান, বাকি নাম গৌণ। আচ্ছা, এইটুকু। আর যদি আমরা 11-12 এর পরীক্ষা দেওয়ার কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে আমরা এই বাকি যে কবিদের তাদের সময়কাল এবং তাদের কাব্যের নামটা আমরা জেনে রাখার চেষ্টা করব। এই হচ্ছে বিষয়, ডিপেন্ড করছে তোমাদের উপরে। 9-10 এর ক্ষেত্রে প্রশ্নটা আসবে মুকুন্দ চক্রবর্তী, মানিক দত্ত, এর উপর বেস করে। আচ্ছা, এরপরে তো যথারীতি আমরা এটা আলোচনা করছি না দ্বিজ মাধবের সারদা চরিত, আমরা মুকুন্দ চক্রবর্তীর অভয়া মঙ্গল নিয়ে আলোচনা করি। একদমই বেশি তথ্য নেই। পিতা হচ্ছেন হৃদয় মিশ্র, যেগুলো পরীক্ষাতে আসে। মা হচ্ছেন দৈবকী, মুখস্থ করে ফেলতে হবে। আদি নিবাস ছিল বর্ধমানের দামুন্না, দামুন্নাতে জন্ম, সেখানেই তার বাড়ি। কিন্তু যেটা ঘটেছিল যে ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে তিনি দামুন্না ত্যাগ করতে বাধ্য হন। এটা তিনি জানিয়েছেন কোথায়, যদি এরকম প্রশ্ন আসে তাহলে উত্তর হবে কি, চণ্ডীমঙ্গলের যে গ্রন্থোৎপত্তির কারণ এবং আত্মপরিচয় দান যেখানে, সেই পার্টটাতে তিনি এগুলো বলেছেন। মেদিনীপুরের আড়রা গ্রামে তিনি পৌঁছান এই বর্ধমানের দামুন্না থেকে। আচ্ছা, জমিদার বাঁকুড়া রায়ের পুত্র, এই মেদিনীপুরে এখানে ছিলেন জমিদার বাঁকুড়া রায়, এর পুত্র রঘুনাথ রায়ের গৃহশিক্ষক হন। তো রঘুনাথ রাজা হলে চণ্ডীমঙ্গল কাব্য লেখেন। তাহলে মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন রঘুনাথ রায়ের সময়কালে। ওকে, উপাধি হচ্ছেন কবি কঙ্কন। এখন এই কবি কঙ্কন উপাধি কে দিয়েছেন এটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলেছেন যে এই রঘুনাথ রায় দিয়েছেন, আবার
অনেকে বলেছেন, তারাও যথেষ্ট যুক্তি দিয়ে বলেছেন যে না, রঘুনাথ রায় নয়, কবি কঙ্কন তিনি নিজেই এই উপাধিটা ব্যবহার করতেন মানে তার নামের সঙ্গে, এবং সেইভাবে প্রচলিত হয়ে গেছিল। যাই হোক, আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে উপাধি হচ্ছে কবি কঙ্কন কার, মুকুন্দ চক্রবর্তী। আচ্ছা, কবির নাম মুকুন্দ রাম নয়, যদিও মুকুন্দ রাম, একজন বলেছেন যে তার নাম মুকুন্দ রাম চক্রবর্তী। তিনি কে, এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো, তোমরা সাহিত্যের ইতিহাস পড়ে এইটার উত্তর গ্রুপে জানাবে। ওকে। আচ্ছা, দেবী কর্তৃক স্বপ্নাদিষ্ট হয়ে কাব্য রচনা করেন। ইউজুয়ালি সমস্ত কবি প্রায় স্বপ্নাদিষ্ট হয়ে কাব্য রচনার কথাই বলেছেন। আচ্ছা, কাব্য পরিচিতি প্রথম মুদ্রণ হচ্ছে 1823-24 খ্রিস্টাব্দে। প্রথম মুদ্রণ মানে যখন আমাদের দেশে ব্রিটিশ শাসন শুরু হয়ে গেছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ শাসন, সেই সময়টাতে আমাদের এখানে তার ঠিক আগে আগেই এসে গেছে মুদ্রণ যন্ত্র, তাই না? মুদ্রণ যন্ত্র এসে গেছিল। তো সেখানে আর কি 1823-24 খ্রিস্টাব্দে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলটা মুদ্রিত হয়। সম্পাদক ছিলেন রামজয় বিদ্যাসাগর। রামজয় বিদ্যাসাগর। আচ্ছা, আমরা জানি যে বেশ কিছু জন বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন। তাদের মধ্যে সব থেকে বিখ্যাত পরিচিত নাম বলে আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কিন্তু তার চেয়েও নাকি অনেক বেশি পাণ্ডিত্য প্রকাশ করেছেন আরো কয়েকজন বিদ্যাসাগর। যাই হোক, রামজয় বিদ্যাসাগর তিনি সম্পাদনা করেছিলেন এই চণ্ডীমঙ্গল, মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গলের প্রথম মুদ্রণে। রচনা কালজ্ঞাপক শ্লোক যেটা, শাকে রস, রস বেদ। ওকে, এখানেও রস, এটাও রস, এটা মাথায় রাখবে, রসে বেদ নয়। শাকে রস, রস বেদ, শশাঙ্ক গণিতা, কতদিনে দিলা গীত হরের বনিতা। আচ্ছা, রচনা কাল নিয়ে মতভেদ আছে। মতভেদ আছে বলতে অ্যাকচুয়ালি নর্মালি কি হতো, আগের কালে সব উল্টো দিক থেকে গণনা হতো, তাই না? তো শাক মানে শকাব্দ, শক, রস, রস বেদ, শশাঙ্ক, শশাঙ্ক একজন মানে একটা, তাহলে শশাঙ্ক এক হলো। এরপরে বেদ চারটে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। এরপরে রস, এখন রস আমাদের ভারতীয় শাস্ত্রে বলা হয়েছে, মানে দুই জায়গায় দুরকম করে বলা হয়েছে। কোথাও বলা হয়েছে রস হচ্ছে 6টা, আবার কোথাও বলা হয়েছে রস হচ্ছে 9টা। ওকে, তো এবার যদি 6 হয়, রস যদি 6 ধরা হয় তাহলে 1466 শকাব্দ পাওয়া যাচ্ছে, আর যদি 9 ধরা হয় তাহলে 1499 শকাব্দ পাওয়া যাচ্ছে। এবার শকাব্দের সঙ্গে 78 যোগ করলে আমাদের খ্রিস্টাব্দ পাওয়া যায়, কারণ 78 খ্রিস্টাব্দে শকাব্দ শুরু হয়। তাহলে শকাব্দের সঙ্গে 78 যোগ করা হয়েছে। এবার যদি 6 ধরা হয় রসে, তাহলে দাঁড়াচ্ছে 1544 খ্রিস্টাব্দ, আর যদি রসে 9 ধরা হয় তাহলে দাঁড়াচ্ছে 1577 খ্রিস্টাব্দ। এবার এর মধ্যে কোনটা, সেটা নিয়ে কনফিউশন। ওকে, কোনো ফাইনাল সিদ্ধান্ত হয়নি, সেজন্য আমাদের নর্মালি এই প্রশ্ন আসে না যে মুকুন্দ চক্রবর্তীর অভয়মঙ্গল কাব্যের রচনা কাল কত, এটা আসে না। যদি কখনো আসে তাহলে এই দুটোকে লক্ষ্য করবে, 1544, 1577, এর মধ্যে যদি একটা থাকে, বাকি তিনটে আলাদা থাকে, তাহলে সেই একটাতে টিক দেবে। যদি 1544 থাকে আর বাকি তিনটে অন্য কিছু থাকে, তাহলে 1544-এ টিক দেবে। যদি 1577 থাকে আর বাকি তিনটে আলাদা থাকে, তাহলে 1577 টিক দেবে। নর্মালি 1544 আর 1577 একসাথে থাকবে না প্রশ্নপত্রে। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার। আনুমানিক 16 শতকের শেষ ভাগে কাব্যটা রচিত হয়েছে। শেষ ভাগে বলছেন এই কারণে, 1544 বলতে তো 50-এর কাছাকাছি, আর 77 মানে তো অবশ্যই শেষ ভাগ। সেই অর্থে বলছেন যে 16 শতক হচ্ছে 1500 থেকে 1600, 1501 থেকে 1600 বা 1599। এখন এই 16 শতকের শুরুর দিকটাতে নয়, মাঝামাঝি এবং শেষের দিকটা, এই সময়টাতে লেখা হয়েছে। তাই এখানে একেবারে আমাদের পণ্ডিতেরা এই সিদ্ধান্তে এসেছেন যে 16 শতকের শেষ ভাগে কাব্যটা রচিত হয়।
আচ্ছা, এখানে রয়েছে রচনা বৈশিষ্ট্য। দেখো, বাস্তব নির্ভর কাহিনী বিন্যাস লক্ষ্য করা যায়, বাস্তবতা আছে তার কাব্যে, গভীর জীবনাভিজ্ঞতা, নিখুঁত পর্যবেক্ষণ শক্তি ছিল কবির। জীবনাভিজ্ঞতা, পর্যবেক্ষণ শক্তি শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট, এগুলোকে মুখস্থ রাখবে। চরিত্র সৃষ্টিতে মুন্সিয়ানা দেখিয়েছেন, তাহলে চরিত্র সৃষ্টিতে তার দক্ষতার পরিচয় পাওয়া যায়। বেশিরভাগ ক্ষেত্রে চরিত্রগুলো সজীব জীবন্ত হয়ে উঠেছে, আর বিশেষ কিছু নয়। মুকুন্দ ছিলেন জীবন রসের রসিক কবি, তাহলে এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, জীবন রসের রসিক কবিকে মুকুন্দ চক্রবর্তী। তোমাদের জন্য টাস্ক থাকছে, হোম টাস্ক, জীবন রসের রসিক কবি কে বলেছেন। ওকে, কেউ জানলেও এক্ষুনি উত্তর করবে না, অন্যরাও সবাই পড়বে এবং গ্রুপে জানাবে। আচ্ছা, রস সৃষ্টিতে তার দক্ষতা প্রশ্নাতীত। ওকে, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে, এক তো এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো বেসিসে প্রশ্ন আসতে পারে। 2 নম্বর হচ্ছে মুকুন্দ চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে কোন তথ্যটি ঠিক বা কোন তথ্যটি ভুল, এই রকম দিয়ে এখান থেকে একটা ঠিক উত্তর দিয়ে দেবে, বাকি 3টে উল্টাপাল্টা করে দিয়ে দেবে। আচ্ছা, এর 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট, আমার একটা কল এসছে। শোনা যাচ্ছে তো ব্যাপার? ওকে, ঠিক আছে। রূপা বলেছে স্যার আরেকবার বলুন। আচ্ছা রূপা, আমি শেষে গিয়ে আবার বলছি, তুমি কোথায় বলেছো আমি তো মনে করতে পারছি না, পরে আবার বলছি। আচ্ছা, এরপরে বলছে মিশ্র রীতির পয়ার ছন্দ, উপমা, রূপক ইত্যাদি অলংকারের নিপুণ প্রয়োগ করেছেন ইত্যাদি। মানে মোদ্দা কথা হচ্ছে তিনি ছন্দ এবং অলংকার এই দুটো প্রয়োগেও মুন্সিয়ানা দেখিয়েছেন। মানে মুকুন্দ চক্রবর্তীর কাব্য সাহিত্য টেকনিক্যাল দিক থেকেও খুবই গুরুত্বপূর্ণ। কাব্যটিতে ঔপন্যাসিক গুণ বর্তমান, আচ্ছা এখানে এটা লিখে দেওয়া উচিত ছিল না, ঔপন্যাসিক গুণ বর্তমান গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা বলেছেন শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, ঐতিহাসিক চরিত্র হচ্ছে মান সিংহ, মামুদ শরীফ, এরা ঐতিহাসিক চরিত্র। এই পয়েন্ট গুলো অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ। ওকে, তো এই হচ্ছে সামগ্রিকভাবে মুকুন্দ চক্রবর্তীর ব্যাপার। এখন ঘটনা হচ্ছে যে এইটা একটু মনে রাখবে, মুকুন্দ চক্রবর্তীর বইয়ের নাম অভয়ামঙ্গল, অম্বিকা মঙ্গল। সাধারণত এই অভয়ামঙ্গল নামটাই সব থেকে ফার্স্ট প্রেফারেন্স পাবে, দ্বিতীয়ত হচ্ছে অম্বিকা মঙ্গল। এছাড়া আমরা চণ্ডী মঙ্গল এই নামেও বলে থাকি অনেক সময়, কিন্তু প্রকৃত নাম এই দুটো। ওকে, আচ্ছা, এই ছিল চণ্ডী মঙ্গলের সামগ্রিক ব্যাপার। এরপরে আমি ধর্মমঙ্গল কাব্য নিয়ে একটু আলোচনা করি। দেখো, ধর্মমঙ্গল কাব্যের ক্ষেত্রে আশা করি তোমরা দেখতে পাচ্ছ, রাঢ় অঞ্চলে রচিত এবং প্রচলিত। রাঢ় অঞ্চল মূলত পশ্চিম রাঢ়, মানে যেটা বাঁকুড়া, পুরুলিয়া, ওই অঞ্চলটা। রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়, এই বিষয়ে কোনো কনফিউশন নেই। ধর্ম ঠাকুরকে বুদ্ধ, কচ্ছপ, সূর্য, বিষ্ণু, বরুণ ইত্যাদি নানা রূপে ব্যাখ্যা করা হয়েছে। ওকে, এই প্রত্যেকটা পয়েন্ট মনে রাখবে। ধর্ম মূলত আদিবাসীদের সূর্য দেবতা, ধর্ম বলতে ধর্ম ঠাকুর, মানে ধর্ম মঙ্গলের যে ধর্ম ঠাকুর তিনি আদিবাসীদের সূর্য দেবতা, ফসল উৎপাদনের দেবতা, নারীর বন্ধ্যাত্ব ঘুচাবার দেবতা, কুষ্ঠব্যাধি নিরাময়ের দেবতা। এই সমস্ত দিক থেকে ধর্ম ঠাকুরকে কল্পনা করা হয়েছে। পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলছে শুধু ডোম জাতির লোকেদেরই এই দেবতার পূজায় পৌরোহিত্য করার অধিকার আছে, শুধু ডোম জাতির লোকেদেরই। ওকে, এই যে তোমার কি বলে যে বর্ণ হিন্দু আর অন্তজদের মিলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার এই হচ্ছে একটা বড় অঙ্গ।
হ্যাঁ, যে এদেরকেও আমাদের কি বলে, মানে আমাদের যে প্রচলিত দেবতা নির্ভর সাহিত্য, সেই সাহিত্যে জায়গা করে দেওয়া। আচ্ছা, এই কাব্যের একটা ক্ষীণ ঐতিহাসিক ভিত্তি আছে। গৌড়ের সম্রাট ধর্মপালের পুত্রের সঙ্গে অজয় নদীর তীরবর্তী, দক্ষিণ তীরবর্তী একটি পার্বত্যগড়ের অধিপতি ইছাই ঘোষের যুদ্ধ বৃত্তান্ত এই কাব্যের বর্ণনীয় বিষয়। ধর্মপালের পুত্র, তার সাথে ইছাই ঘোষের যুদ্ধের বৃত্তান্ত এই কাব্যের ভেতরে আছে কিছুটা। তো ইছাই ঘোষ ঐতিহাসিক চরিত্র ধর্মমঙ্গল কাব্যের। আচ্ছা, ধর্মমঙ্গল কাব্যের নায়ক হচ্ছে লাউসেন। ইনি গৌড়ের এক সামন্ত রাজা কর্ণসেনের পুত্র। গৌড়ের সামন্ত রাজা কর্ণসেনের পুত্র। আচ্ছা, তার রাজধানীর নাম ময়নানগর বা ময়নাগড়। ওকে, ময়নানগর বা ময়নাগড়, যা বর্তমানে বাঁকুড়া জেলার অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে ধর্মমঙ্গল কাব্যের নায়ককে লাউসেন। লাউসেন পরিচয় কি? কর্ণসেনের পুত্র। তিনি ছিলেন সামন্ত রাজা, তার পুত্র আর কি। রাজধানীর নাম হচ্ছে ময়নানগর বা ময়নাগড়। আচ্ছা, এরপরে ধর্ম ঠাকুরের কোনো নির্দিষ্ট রূপ নেই। ওকে, গুরুত্বপূর্ণ পয়েন্ট, ধর্ম ঠাকুরের কোনো নির্দিষ্ট রূপ নেই। প্রস্তরখণ্ডের ধর্ম ঠাকুরের আকৃতি কোথাও গোলাকার, কোথাও পাদুকা চিহ্নিত কূর্ম আকৃতি। ওকে, তাহলে ধর্ম ঠাকুরের কোনো নির্দিষ্ট রূপ নেই, গোলাকার হতে পারে, কূর্ম আকৃতির হতে পারে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, ধর্ম ঠাকুরের ধর্মমঙ্গলে স্ত্রী দেবতার পরিবর্তে পুরুষ দেবতার প্রাধান্য পাওয়া যায়। অন্য মঙ্গল কাব্যগুলোতে আমরা স্ত্রী দেবতার প্রাধান্য পেয়েছি, কিন্তু ধর্মমঙ্গলে আমরা পুরুষ দেবতার প্রাধান্য লক্ষ্য করতে পারি। আচ্ছা, অন্য মঙ্গল কাব্যের সাথে পার্থক্য। অন্য মঙ্গল কাব্যে মানে অন্নদামঙ্গল বাদে ধর্মমঙ্গলের কাহিনীতে দেব মানবের প্রবল হিংসা নেই। অন্নদামঙ্গলেও হিংসাটা কম, তাই বলছে অন্নদামঙ্গল বাদে। বর্ণ বিরোধ নেই। অন্য মঙ্গল কাব্যে এগুলো প্রচন্ড ভাবে বর্তমান। যেমন আমরা মনসা মঙ্গলে দেখতে পাই চাঁদ সদাগরের সঙ্গে, মানে শৈব আর তোমার কি বলে মনসার অনুসারীদের মধ্যে কি তীব্র বর্ণ বিরোধ এবং হিংসা। ওকে, সেখানে মনসা প্রচন্ড কি বলা যায়, মানে হিংসুটে একটা একটা চরিত্র হিসাবে অনেক সময় উঠে এসেছে। দেবচরিত্রে হিংস্রতা এবং পূজা পাবার লোলুপথা এখানে নেই। হ্যাঁ, অন্নদামঙ্গলেও এই প্রবণতাটা একটু কম। আচ্ছা, ভক্তকে প্রলুব্ধ করার ইচ্ছা নেই। অন্যান্য দেবীর মতো সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য ধর্ম ঠাকুর প্রতিযোগিতায় অংশ নেননি। তিনি প্রকৃত ভক্তকে অভীষ্ট ফল দান করেন এবং দুষ্টকে দমন করেন। এর কাহিনী সমগ্র বঙ্গের নয়, রাঢ় অঞ্চলের আঞ্চলিক বিশেষত্ব দিয়ে গড়া। তাহলে এর মধ্যে দেব মানবের বিরোধ বা হিংসা নেই, এগুলো দেব চরিত্রে হিংস্রতা কম। আচ্ছা, ভক্তকে প্রলুব্ধ করার ব্যাপারটা কম আছে, এইগুলো। আর শেষে হচ্ছে সমগ্র বঙ্গের নয়, রাঢ় বঙ্গের আঞ্চলিক বিশেষত্ব দিয়ে গড়ায়। পয়েন্টগুলো একটু মনে রাখবে। ধর্মমঙ্গল কাহিনী হচ্ছে দুটো, একটা পুরাণ কেন্দ্রিক রাজা হরিশ্চন্দ্রের কাহিনী, তোমরা একটু পড়ে নেবে সাহিত্যের ইতিহাস থেকে। হরিশ্চন্দ্রের কাহিনী, যেখানে ধর্মের সঙ্গে অধর্মের একটা বিরোধের ব্যাপার থাকে, সেখানে হরিশ্চন্দ্র মাঝখান থেকে ফেঁসে যান এবং তিনি ধর্মের পক্ষ নেওয়ায় চূড়ান্ত অপমানের শিকার হন। শেষ পর্যন্ত তাকে ডোম হতে হয়, তার পুত্রকে পোড়াতে গিয়ে সেখানে আবার তার ফ্যামিলির সঙ্গে মিলন ঘটে, ইত্যাদি ইত্যাদি এক ধরনের কাহিনী রয়েছে এখানে আমরা দেখতে পাবো। আর ইতিহাস কেন্দ্রিক লাউসেনের কাহিনী, যেখানে ইছাই ঘোষ এদের ব্যাপার স্যাপার গুলো রয়েছে। তো এই দুটো পয়েন্ট আমরা মানে কাহিনী দুটো সম্পর্কে একটু সাহিত্যের ইতিহাস বই দেখে ডিটেলসে পড়ে নেব। আমি পরের দিন কোনো এক সময় তোমাদের কাছে এগুলো জিজ্ঞাসা করব। আচ্ছা, ধর্মমঙ্গলের কবি ময়ূর ভট্ট আদি কবি। ইনি কোন সময়ের কবি জানা যায় না, তবে অনুমান করা হয় পঞ্চদশ শতকের। কাব্যের নাম হচ্ছে হাকন্দ পুরাণ। হাকন্দ পুরাণ এই নামটা পাওয়া গেছে অন্য সূত্রে। ওকে, আর এদের সম্পর্কে আমরা 9-10 এর জন্য প্রিপারেশন নিলে পড়তে হবে না, রূপরাম সম্পর্কেও পড়তে হবে না। আমাদের এই গণরাম হচ্ছে অষ্টাদশ শতকের কবি, অষ্টাদশ শতকের কবি, তার কাব্যের নাম ধর্মমঙ্গল কাব্য। আচ্ছা,
আর বিখ্যাত কবির মধ্যে আরেকজন হচ্ছেন রূপরাম চক্রবর্তী। কেউ কেউ বলেন ঘনরামের চেয়ে রূপরামের কাব্যের কাব্যগুণ অনেক বেশি। যাই হোক, এখন ঘনরাম চক্রবর্তী সম্পর্কে আলোচনা বলছে, সপ্তদশ শতকের শেষ ভাগে বর্ধমান জেলার দামোদর নদের তীরে কৃষ্ণপুর গ্রামে ঘনরাম জন্মগ্রহণ করেন। ওকে, সপ্তদশ শতকের শেষ ভাগে তিনি জন্মগ্রহণ করেন। অষ্টাদশ শতকের প্রথম দিকটাতে তিনি কাব্য রচনা করেন, প্রথম দিক বা মাঝামাঝি এই সময়। পিতা হচ্ছেন গৌরীকান্ত, মাতা সীতা দেবী। ধর্মমঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি নামে পরিচিত। আচ্ছা, বর্ধমান রাজ কীর্তিচন্দ্রের আদেশে তিনি কাব্য রচনা করেন। বর্ধমান রাজা কীর্তিচন্দ্র, তার সাথে তার সম্পর্ক ছিল, সেই সূত্রে কাব্য রচনা করেন। কীর্তিচন্দ্র তাকে কবিরত্ন উপাধিতে ভূষিত করে। কবিরত্ন উপাধিতে কে ভূষিত করেছে? কীর্তিচন্দ্র। আচ্ছা, এরপরে কাব্য পরিচিতি। দেখো, কাব্যের নাম হচ্ছে অনাদি মঙ্গল। এছাড়া শ্রী ধর্ম সঙ্গীত, মধুর ভারতী এই নামগুলোতেও পরিচিত। ওকে, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, এইগুলো অ্যাকচুয়ালি কাব্য ধারাটার নাম। আর কবিরা তাদের এই ধর্মমঙ্গল কাব্যের স্পেসিফিক নাম দিয়েছেন, চণ্ডী মঙ্গল কাব্যের স্পেসিফিক নাম দিয়েছেন, মনসা মঙ্গল কাব্যেরও তাই করেছেন। তো গণরামের কাব্যের নাম অনাদি মঙ্গল, ধর্মসঙ্গীত, মধুর ভারতী এইগুলো। রচনাকাল আনুমানিক 1711 খ্রিস্টাব্দ, যেটা অষ্টাদশ শতকের প্রথমার্ধ বলে চিহ্নিত করা যায়। ওকে, অষ্টাদশের প্রথম। আচ্ছা, কাহিনীর দুটো অংশ, হরিশ্চন্দ্র লুইচন্দ্রের কাহিনী আর লাউ সেনের কাহিনী। লুইচন্দ্র হচ্ছে তার পুত্র। আচ্ছা, কাব্যটি 24টি পালায় বিন্যস্ত আছে। 24টা পালায় বিন্যস্ত। ধর্মমঙ্গলের মধ্যে ঘনরামের কাব্য প্রথম মুদ্রিত হয়। ধর্মমঙ্গল কাব্যের মধ্যে প্রথম মুদ্রিত হয় ঘনরামের কাব্য 1883 খ্রিস্টাব্দে বঙ্গবাসী কার্যালয় থেকে। আচ্ছা, তোমাদের জন্য একটা প্রশ্ন, এটা তোমরা এখন ওই কমেন্ট বক্সে লিখে জানাও যে মঙ্গল কাব্যগুলোর মধ্যে প্রথম কোন মঙ্গল কাব্য, কোন কবির মঙ্গল কাব্যটা মুদ্রিত হয়েছে। মঙ্গল কাব্যের মধ্যে প্রথম মুদ্রণ লাভ করে কোন কবির কাব্য, এটা। আর আমরা একটু আগে পড়েছি যে তোমার কি বলে, ওই চণ্ডী মঙ্গলে, সেখানে মুকুন্দ চক্রবর্তীর কাব্য মুদ্রিত হয় কত সালে, কারো কি মনে আছে? কমেন্ট করে জানাও। আচ্ছা, আর ধর্মমঙ্গলের মধ্যে ঘনরামের কাব্য প্রথম মুদ্রিত হয়েছে 1883 সালে। এই জন্য ঘনরামের কাব্যটা বেশি জনপ্রিয় হয়ে গেছে। গৌরেশ্বরের আদেশে লাউ সেন সূর্যকে পশ্চিম দিকে ওঠান। এটা মানে একেবারেই একটা কি বলা যায়, মানে অলৌকিকতা সব জায়গাতেই আছে, কিন্তু এটা একটা বিশেষ অলৌকিকতা, সেই জন্য এখানে উল্লেখ করে দেওয়া। আচ্ছা, চরিত্র হচ্ছে কর্ণসেন, রঞ্জাবতী, লাউ সেন, হরিশ্চন্দ্র, লুইচন্দ্র। খল চরিত্র মহামদ আর ইছাই ঘোষ। এই চরিত্রগুলোর নাম মুখস্থ রাখা দরকার। আচ্ছা, কাব্য বৈশিষ্ট্য হচ্ছে এই মহাকাব্যের বিশালতা থাকলেও পাঁচালীর ছাপ লক্ষণীয়। তাহলে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হচ্ছে বা জাতীয় কাব্য বলা হচ্ছে। এর মধ্যে মহাকাব্যের বিশালতা আছে, কিন্তু পাঁচালীর ছাপও রয়েছে। আচ্ছা, রাঢ় অঞ্চলের তৎকালীন সমাজের অনেক তথ্য এখানে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই রাঢ় অঞ্চলের তথ্য পাওয়া যাবে। নানা পুরাণ, উপপুরাণ ও কাব্য কাহিনী থেকে গল্প, উপমা ইত্যাদি ব্যবহৃত হয়েছে। এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়। কাব্যটি বীর রসাত্মক, এটা গুরুত্বপূর্ণ। কাব্যটি বীর রসাত্মক। ওকে, এই হচ্ছে গিয়ে সাকুল্যে ব্যাপার ছিল। ওকে, এই পয়েন্টগুলো একটু আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে রয়েছে আমাদের কি বলে অন্নদামঙ্গল কাব্য। অন্নদামঙ্গল কাব্য, দেখো অন্নদামঙ্গলে একেবারে এখানেও খুব বেশি পয়েন্ট নেই, মানে পরীক্ষার জন্য অল্প পয়েন্ট, যদিও তোমরা এর সাথে সাহিত্যের ইতিহাস বইটা পড়ে নেবে। অন্নদামঙ্গল কাব্যের ক্ষেত্রে কবির জন্ম 1705 থেকে 12 এর মধ্যে, মৃত্যু 1760-এ। এইটা গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা জানা যায় যে তার মৃত্যু 1760-এ হয়েছে, কারণ ততদিনে অলরেডি আমাদের যুগ সন্ধি শুরু হয়েছে, মানে 1757-তে পলাশির যুদ্ধ এসে গেছে।
তারপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দবদবা শুরু হয়েছে। ওকে, তার ফলে এই সময়টা আমাদের মানে আধুনিক যুগের সূচনা এবং মধ্যযুগের সমাপ্তির একটা সন্ধিকাল। অলরেডি ঈশ্বর গুপ্ত এই সময়টাতে মানে এই সময়ের পরবর্তীকালে আর কি তিনি বর্তমান রয়েছেন এবং তিনি এই জায়গাগুলোকে মানুষের সামনে তুলে আনছেন। পরবর্তীতে আমরা দেখতে পাই এগুলো। ওকে, তো যেহেতু ঈশ্বরগুপ্ত আমাদের এই ক্ষেত্রে একটা উপকার করেছিলেন, যে এই সময়টাতে 1760-এর আশেপাশে যারা মারা গেছেন, যেমন তোমার কি বলে এই রামপ্রসাদ, তারপরে ভারতচন্দ্র, এদের সম্পর্কে তিনি কিছু কিছু তথ্য কালেক্ট করেছেন বলে তার ফলে মৃত্যু সালটা জানা যায় 1760, ইম্পর্টেন্ট সাল। 1705 থেকে 12-র মধ্যে জন্ম, কেউ বলেছেন 5, কেউ বলেছেন 12, কেউ বলছেন এর মাঝামাঝি কোনো একটা সময় হবে। আচ্ছা, হুগলি জেলার ভুরসুট পরগনার পেড়ো গ্রামে জন্মগ্রহণ করেন। আচ্ছা, ঈশ্বরচন্দ্র গুপ্ত ভারতচন্দ্রের জীবনী প্রকাশ করেন সংবাদ প্রভাকর পত্রিকায়, পরে গ্রন্থাকারে এই নাম দিয়ে কবিবর ভারতচন্দ্র রায়গুণাকরের জীবন বৃত্তান্ত। তাহলে এইগুলো মুখস্থ করে ফেলতে হবে। আচ্ছা, মহারাজ কৃষ্ণচন্দ্র কবিকে রায়গুণাকর উপাধি দান করেছিলেন, এটা নিয়ে কনফিউশন নেই। অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ কবি তিনি, যুগ সন্ধির কবি। ওকে, আচ্ছা, এরপরে অন্নদামঙ্গল কাব্য, আমরা ডিরেক্টলি এখানে চলে যাব। দেখো, বেদ লয়ে ঋষি রসে ব্রহ্ম নিরূপিলা, সেই শকে এই গীত ভারত রচিলা। এই হচ্ছে পদ, কাল জ্ঞাপক শ্লোক। সরি। তো এখানে বলছে ব্রহ্ম এক, রস এখানে 6 ধরা হয়েছে। সব পণ্ডিতই 6কেই গুরুত্ব দিয়েছেন। তার কারণ হিসাবে তারা বলছেন যে আনুষঙ্গিক আরো যে বর্ণনার ব্যাপার রয়েছে তার সঙ্গে মিলে যাচ্ছে এটা। ঋষি, সপ্তঋষি আর বেদ হচ্ছে 4। 1674 শক যেটা, আর 78 বছর যোগ করলে 1752 হয়, যে সময়টাতে কাব্য রচনা করেছেন। আচ্ছা, কাব্যের 3টে খণ্ড, অন্নদামঙ্গল বা পৌরাণিক লৌকিক অংশ, কালিকা মঙ্গল বা বিদ্যাসুন্দর, আর অন্নপূর্ণা মঙ্গল বা মানসিংহ। ওকে, তাহলে 3টে পার্টের আলাদা আলাদা নাম মুখস্থ করে রাখবে। অন্নদামঙ্গল যেটা প্রথম খণ্ড, মানে অন্নদামঙ্গল কাব্যের প্রথম খণ্ড অন্নদামঙ্গল, আর এটাকে অন্য নাম হচ্ছে পৌরাণিক লৌকিক অংশ। পৌরাণিক লৌকিক অংশ মনে রাখবে। দ্বিতীয় খণ্ডের নাম হচ্ছে কালিকা মঙ্গল, যার আরেকটা নাম হচ্ছে বিদ্যাসুন্দর। আর 3 নম্বর খণ্ডের নাম হচ্ছে অন্নপূর্ণা মঙ্গল, যা মানসিংহ নামে পরিচিত। ওকে, এই হচ্ছে বিষয়। বর্ণনীয় বিষয় হচ্ছে এগুলো। পৌরাণিক লৌকিক অংশটা হচ্ছে তোমার অন্নদামঙ্গল অংশে আছে, বিদ্যাসুন্দর অংশে রয়েছে বিদ্যাসুন্দরের কাহিনী, মানসিংহের এখানে রয়েছে মানসিংহের সঙ্গে যুদ্ধ, এবং তার ফলে পরবর্তীতে আরো কিছু কাহিনী আনুষঙ্গিক অ্যাড করা রয়েছে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে এগোচ্ছি। এর আগে ক্লাসে ডিটেলসে একটু আলোচনা হয়েছিল, কিন্তু আমার যেহেতু একটু এর পরের ক্লাসটা রয়েছে এই জন্য একটু স্পিডে এগোচ্ছি। আচ্ছা, প্রথম খণ্ডের 3টে উপকাহিনী আছে, হর পার্বতী, ব্যাসদেব, হরিহর আর ভবানন্দ। হরিহর ও ভবানন্দ, হর পার্বতী, ব্যাসদেব, এই 3টে খণ্ড উপকাহিনী রয়েছে। ওকে, অন্নদামঙ্গল কাব্যের চরিত্র, অন্নদা, মহাদেব, পার্বতী, ঈশ্বরী পাটনি, হরিহর, ব্যাসদেব, ভবানন্দ, পদ্মিনী। এর মধ্যে অন্নদা তো ইনফ্যাক্ট সব জায়গাতেই থাকবে কম বেশি, ফলত অন্নদা চরিত্রটা নিয়ে আসবে না। মহাদেব চরিত্রটা আমরা অন্নদামঙ্গলে পাই, পার্বতীকে পাই, ঈশ্বরী পাটনি তো ইউনিক চরিত্র। আচ্ছা, হরিহর, ব্যাসদেব, এদের নামটা গুরুত্বপূর্ণ। ভবানন্দ দেখো এখানেও রয়েছে, এই কারণে ভবানন্দ বোধহয় অতটা গুরুত্বপূর্ণ নয়। পদ্মিনী। আচ্ছা, কালিকা মঙ্গলে সুন্দর, বিদ্যা অবশ্যই, আর হীরা মালিনী। ঠিক আছে, 3টে চরিত্রই মুখস্থ রাখবে। অন্নপূর্ণা মঙ্গলে জাহাঙ্গীরের ইয়ে রয়েছে, প্রতাপাদিত্যের রয়েছে, এই চরিত্র দুটো গুরুত্বপূর্ণ অন্নপূর্ণা মঙ্গলে। ওকে, আমরা প্রতাপ কি বলে ওই আমরা কবিতা পড়েছি সাহিত্য সম্ভারে, কি যেন ভুলে গেলাম। আচ্ছা, এরপরে
কাব্য বৈশিষ্ট্য, দেবলীলার পটভূমিকায় মানুষের কাহিনী বর্ণিত হয়েছে। এখানে অ্যাকচুয়ালি অন্য মঙ্গল কাব্যগুলোর সঙ্গে পার্থক্য হচ্ছে অন্য মঙ্গল কাব্যগুলো সাধারণত দেব মহিমাই প্রধান হয়ে উঠেছে এবং সেখানে দেবতারা, স্বর্গভ্রষ্ট দেবতারাই সবকিছু করেছেন। সেখানে মানব গুণের চেয়ে দেবগুণটা প্রধান হয়ে উঠেছে, কিন্তু এখানে মানুষের কাহিনীটা কোথাও যেন একটু প্রাধান্য পেয়েছে, অ্যাডভান্টেজ পেয়েছে। নতুন জীবন ভাবনা আদর্শের প্রকাশ ঘটেছে। স্বাভাবিকভাবেই এত আধুনিক যুগ শুরু হয়ে যাচ্ছে, এই যুগও যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা ভারতচন্দ্রের কাব্যেও রয়েছে। কৌতুকপ্রিয়তা, দেবতা সম্পর্কে ব্যঙ্গ বিদ্রুপ, তির্যক দৃষ্টিভঙ্গি, এগুলো আমরা লক্ষ্য করে থাকি তার কাব্যে। আচ্ছা, আঙ্গিকগত নতুনত্ব এসেছে, শব্দ ছন্দ অলংকার প্রয়োগে প্রচলিত কাব্য কাঠামো থেকে বেরিয়ে এসেছেন তিনি। পয়েন্টগুলো একটু পড়ে রাখবে, এদিক ওদিক করে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিতে পারে। কবি একাধিকবার তার কাব্যকে নূতন মঙ্গল বলেছেন। নূতন মঙ্গল, ওকে। অন্নদামঙ্গল কাব্য প্রথম মুদ্রিত হয় গঙ্গা কিশোর ভট্টাচার্য কর্তৃক 1816 সালে। তাহলে 1816-তে মুদ্রিত হয়েছে অন্নদামঙ্গল কাব্য। একটু আগে আমরা যখন ধর্মমঙ্গল কাব্য পড়ছিলাম, ধর্মমঙ্গল কাব্যের মুদ্রণ সাল কত, মানে ঘনরাম চক্রবর্তীর, দেখি কমেন্ট করে জানাও তো তোমরা। আচ্ছা, এই কাব্যের প্রথম প্রামাণিক সংস্করণ প্রকাশ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে। বিদ্যাসাগর সম্পাদনা করে প্রকাশ করেন ভারতচন্দ্রের অন্নদামঙ্গল 1847 সালে। এটাও মুখস্থ রাখতে হবে, প্রথম প্রামাণিক সংস্করণ। ওকে। প্রমথ চৌধুরী ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যকে অশুভ ফুল বলেছেন, প্রমথ চৌধুরী। আর অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো, এটা বলছেন রবীন্দ্রনাথ। রাজকণ্ঠের মণিমালার মতো, এটা বলছেন রবীন্দ্রনাথ। আচ্ছা, এই পয়েন্টগুলো মুখস্থ রাখতে হবে, আর বিশেষ কিছু নেই। অন্যান্য রচনা এগুলো ভারতচন্দ্রের নামে প্রচলিত। নামগুলো একটু মনে রাখবে, সত্যপীরের পাঁচালী বা সত্যপীরের ব্রতকথা, রসমঞ্জরি, নাগাষ্টক, এগুলো হচ্ছে নাটক। ওকে। এই সালগুলো অ্যাকচুয়ালি নির্ভরযোগ্য নয়, বাট এই সালগুলো আমি সাহিত্যের ইতিহাস বইয়ে পেয়েছিলাম, এখানে উল্লেখ করে দিয়েছি। অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এটা রয়েছে সম্ভবত, উল্লেখ করে দিয়েছি। গুরুত্বপূর্ণ নয়, তবে থাকুক তোমার নোটে, যদি মনে থাকে মনে থাকবে। কোনোদিন বাই চান্স কপাল খারাপ থাকলে হয়তো দিয়ে দিল, সব তখন একটু দেখে নি, মানে তখন অনুমান করে কিছু একটা করো, কিন্তু নাম কটা মুখস্থ রেখো, আর এরা যে নাটক নিচের দুটো, এটা মাথায় রেখো। আচ্ছা, এই হচ্ছে সাকল্যে ভারতচন্দ্র, এর মধ্যে থেকেই আশা করি আমি কমন পেয়ে যাব। ওকে। আচ্ছা, ওকে, আমাকে একটু ছাড়তে হবে। রূপা একটা জায়গায় বলেছিল, স্যার আরেকবার বলুন। রূপা, তুমি কি কোন ব্যাপারটা জানতে চেয়েছিলে একটু বলবে? আমি মানে বুঝতে পারছি না। আচ্ছা, কেতকা দাসের মনসা মঙ্গল, ওকে। ওটা হচ্ছে তোমার কি বলে, মঙ্গল কাব্যগুলির মধ্যে এরকম প্রশ্ন ছিল। আচ্ছা, ওকে ওকে। পরে এটা 1883, এটা ধর্মমঙ্গল কাব্য বললে নাকি? আচ্ছা, ঠিক আছে। চণ্ডীমঙ্গল বোঝানোর সময় একটা বক্স ছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি বক্স ছিল বলতে ওখানে কবিদের সময়কাল, কবির নাম, তার কাব্যের নাম, এগুলো ছিল। তো সেখানে বলা হয়েছিল যে চণ্ডীমঙ্গল কাব্যের ক্ষেত্রে আদি কবি পড়তে হবে। আদি কবির সময়কাল তো বোঝা যায় না, তবে আদি কবির নাম আর কাব্যের নাম যদি পাওয়া যায়, এটা কাব্যের নাম পাওয়া যায়নি। আর হচ্ছে তোমার ওই মুকুন্দ চক্রবর্তী, 9-10 এর জন্য এই দুটো পড়া দরকার। বাকিদের ক্ষেত্রে মানে 11-12 এর জন্য পরীক্ষা দিতে চাইলে বাকি যে নামগুলো ওখানে চার্টে রয়েছে সব কটা নামই পড়তে হবে, এটাই আমি বলতে চেয়েছিলাম ওখানে। ওকে। তো তোমরা একটু মানে বাড়িতে রেডি হয়েও, আজকে সন্ধ্যেবেলা ক্লাস আছে, টেক্সটের ক্লাস, আমি ওখানে থাকবো। আমি একটু পরে তোমাদেরকে এই নোটগুলো শেয়ার করে দিচ্ছি। আর আসলে গত সপ্তাহে আমি মানে করে উঠতে পারিনি, এটা নেগলিজেন্সির জন্য হয়নি। আজকে আমি করে দেব তোমাদের ওই টেক্সটেরও যে টপিকগুলোর ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো ওখানে আমি অ্যাটাচ করে দেব তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল সেকশনে। হ্যাঁ, এটা আমার ভুল হয়েছিল, গত সপ্তাহে আমার মনে ছিল না। ঠিক আছে,
আমি করে দেব। সবাই ভালো থেকো, হ্যাঁ।